দেখ, আজকে তোদের অষ্টম শ্রেণী, তোমাদের আগের দিন 65 পাতা অবধি আমি তোমাদের করিয়েছিলাম। আজকে 66 পাতা থেকে শুরু করব, চতুর্থ অধ্যায়। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ে 66 পাতা থেকে আমরা শুরু করব। দেখো, এই সব শিল্পগুলিতে বেশিরভাগ ব্রিটিশ মূলধন বিনিয়োগ হতো। সস্তা শ্রমিক ও কাঁচামাল এবং চড়া হারে মুনাফা ব্রিটিশ বিনিয়োগকারীদের আকর্ষণ করে। ভারত ও আশেপাশের দেশগুলিতে উৎপন্ন দ্রব্য বিক্রির বাজারও ছিল। তাছাড়া ঔপনিবেশিক সরকারও এই শিল্পগুলিকে নানাভাবে সহযোগিতা করেছিল, তবে ভারতীয় শিল্পোদ্যোগীরা সেই সহযোগিতা পাননি। কেবল সুতির কাপড় তৈরির শিল্পে অনেক ভারতীয় বিনিয়োগকারী ছিল। ব্যাংক থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকে সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। ধীরে ধীরে অবশ্য দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা। সরকারের পরিবহন ও রেল ব্যবস্থার ক্ষেত্রেও ওই বৈষম্য লক্ষ্য করা যেত। হ্যাঁ, যেমন ধর, দেশীয় দ্রব্য পরিবহনের জন্য রেল মাসুলের হার ছিল চড়া, বরং বিদেশি দ্রব্য আমদানি করে কম খরচে বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়ার সুবিধে ছিল। এসবের ফলে ঔপনিবেশিক ভারতে দেশীয় শিল্পের অগ্রগতি মূলত সুতি ও পাট শিল্পে আটকে ছিল। এমনকি ব্রিটিশ উৎপাদকেরা ঔপনিবেশিক সরকারকে দেশীয় শিল্পবিরোধী অবস্থান নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিয়ে যেত। তাছাড়া দেশীয় শিল্পোদ্যোগগুলি কয়েকটি অঞ্চলেই সীমাবদ্ধ ছিল, ফলে সার্বিক শিল্পায়নের সুবিধা ঔপনিবেশিক শাসনাধীন ভারতবর্ষে দেখা যায়নি। ঠিক আছে, তাহলে দেখো তোমরা, যে সেটা হচ্ছে যে এই পরিবহন ও রেল ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু এই বৈষম্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছ? হুম। এরপরে হচ্ছে দেখো রেল ব্যবস্থা। ভারতের যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেল ব্যবস্থা। এর ফলে ভারতের বিভিন্ন এলাকা একে অন্যের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে রেলপথ বানানোর পদ্ধতি থেকে স্পষ্ট বোঝা যায় যে আদতে ভারতের উন্নতির কারণে কিন্তু রেলপথ স্থাপন ব্রিটিশরা করেনি। রেলপথ স্থাপনের পশ্চাতে ব্রিটিশ সরকারের অন্য উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যগুলো হচ্ছে যে, প্রথমত ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল, সেই শিল্প বিপ্লবের ফলে যে ইংল্যান্ডে যে কলকারখানাগুলো, বৃহদায়তন কলকারখানার প্রতিষ্ঠা হয়েছিল, এই বৃহদায়তন কলকারখানায় যে উন্নত মানের শিল্প পণ্য উৎপাদিত হচ্ছিল, সেই অতিরিক্ত উৎপাদিত পণ্য যে বিক্রির চেষ্টা তো করতে হবে। এখন ব্রিটেনের বিভিন্ন কোম্পানিগুলোর চাপে ইংল্যান্ডের সরকার শেষ পর্যন্ত এই উদ্বৃত্ত শিল্পপণ্য সেগুলো কিন্তু বিক্রি করার চেষ্টা করলো, এবং সেটা দেখলো যে ভারতবর্ষ হচ্ছে একটি উৎকৃষ্ট বাজার। ভারতবর্ষে যদি সেই জিনিস পণ্যগুলো রপ্তানি করা যায় বা বিক্রি করা যায়, তাহলে ব্রিটিশ সরকারের অনেক লাভ। সেই জন্য তারা ভারতের বাজারে ব্রিটিশ পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করতে শুরু করলো। কিন্তু দেখলো এক্ষেত্রে ভারতের একবারে ইন্টেরিয়ার গ্রামে বা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ব্রিটিশ পণ্য যদি পৌঁছে দিতে হয়, তাহলে কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা খুব দরকার। এবং সেই জন্যই কিন্তু যে ব্রিটিশ পণ্য ভারতের একদম গ্রামীণ বাজারে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ সরকার কিন্তু একটি উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলবার চেষ্টা করছিল। এবং সেটারই অঙ্গ হিসাবে আমরা দেখব 1853 সালে রেলপথ বিস্তার শুরু হলো, এবং সেটা শুরু করেছিলেন লর্ড ডালহৌসি। এটা একটা কারণ। আরেকটা উদ্দেশ্য ছিল হচ্ছে যে, ভারতবর্ষে তখন অনেকগুলো বিদ্রোহ হচ্ছিল। 1857 সালের আগে বা 53 সালের আগে আমরা দেখতে পাই ভারতবর্ষে প্রচুর বিদ্রোহ হয়েছে ছোটোখাটো, যেমন মুন্ডা বিদ্রোহ, তারপর হচ্ছে কোল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ থেকে শুরু করে, ভিল বিদ্রোহ থেকে শুরু করে আরও অনেক অনেক, প্রায় বলতে গেলে অ্যাপ্রক্সিমেটলি ধরো 300টার মতন বিদ্রোহ, বোধ হয় 300 কি 369টার মতন বিদ্রোহ এরকম সংগঠিত হয়েছিল, কারণ ব্রিটিশরা এত অত্যাচার করেছিল। এখন এই বিদ্রোহগুলোকে দমন করার ক্ষেত্রে ইংরেজরা দেখলো যে দ্রুত সৈন্য নিয়ে যাওয়া প্রয়োজন। সুতরাং দ্রুত সৈন্য নিয়ে যেতে গেলে কিন্তু দ্রুতগামী পরিবহন ব্যবস্থা দরকার। এক্ষেত্রে কিন্তু ব্রিটিশরা দেখলো যে রেলপথ ব্যবস্থাই হতে পারে একটি সর্বোৎকৃষ্ট মাধ্যম। ঠিক আছে, পরিবহনের ক্ষেত্রে। সেই জন্যই তারা রেলপথের বিস্তার করেছিল। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে যে, ভারতবর্ষে ব্রিটিশরা যখন আসে, তখন তারা দেখলো যে বিদ্রোহগুলো তৈরি হয়েছিল, সেই বিদ্রোহগুলোকে এই দুটোই হচ্ছে মেন কারণ আর কি রেলপথ বিস্তারের পশ্চাতে। ঠিক আছে, তো ডালহৌসি এই উদ্দেশ্যেই কিন্তু রেলপথ বিস্তার করেছিলেন, এবং 1853 সালে সুরাট থেকে থানে পর্যন্ত প্রায় 21 কিমি আর কি। ঠিক আছে, 21 কিমি অঞ্চল কিন্তু 21 কিমি অঞ্চলে কিন্তু রেলপথ বিস্তারিত হয়েছিল। ঠিক আছে,
বোঝা গেল? এখন ব্যাপার হচ্ছে যে এর আগে এই রেলপথ বিস্তারের ক্ষেত্রে আমরা দেখব ব্রিটিশ সরকার কিন্তু মানে বেসরকারি কোম্পানিগুলোর উপর ডিপেন্ড করেছিল। এবার ব্যাপার হচ্ছে যে এটা একটু মনে রাখতে হবে যে 1853 সালে ভারতবর্ষে রেলপথ বিস্তার হলো, আর ইংল্যান্ডে রেলপথের বিস্তার হয়েছিল যতদূর সম্ভব 1833। তাহলে দেখা যাচ্ছে 20 বছর পর কিন্তু ভারতবর্ষে রেলপথের বিস্তার হয়। ঠিক আছে, ইংল্যান্ডে তো 1833 সালে রেলপথ বিস্তার হয়েছিল, এবং সেখানে রেলপথ বিস্তার কারা করেছিল? না, ব্রিটিশ কোম্পানিগুলো। হ্যাঁ, এবং তারা সেখানে রেলপথ বিস্তার করেছিল, এবং সেখানে যে রেলপথ, রেলগাড়ি যে ব্যবস্থা ছিল, বা রেলের যে পরিবহন ব্যবস্থা, বা রেল লাইন, এগুলো এগুলো তখন কিন্তু পুরনো হয়ে গেছিলো, মানে 1853 সালে বলতে পারো পুরনো হয়ে গেছিলো। অর্থাৎ আমরা দেখব যে ভারতবর্ষে যে রেলপথ বিস্তার হলো, যে রেলের বগিগুলো নিয়ে আসা হয়েছিল, যে রেল লাইন পাতা হয়েছিল, সেগুলো কিন্তু ইংল্যান্ডের সেকেন্ড জেনারেশন, অর্থাৎ ইংল্যান্ডে কিন্তু 20 বছর ওগুলো কিন্তু সার্ভিস দিয়েছে। দেওয়ার পর তারপরে সেইগুলো ভারতে কিন্তু নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ কোম্পানিগুলো এসে ভারতবর্ষে ওই রেলপথগুলোকে নিয়ে এসেছিলো, এবং সেগুলো কিন্তু সেকেন্ড জেনারেশনে, কিন্তু এটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত, ইংরেজ সরকার বুঝতে পেরেছিল, ভারতের ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল, যে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি বুঝতে পেরেছিলেন যে এগুলো কিন্তু ইংল্যান্ডের বেসরকারি কোম্পানি কিন্তু ভারতবর্ষে রেলপথ বিস্তার করতে পারবে। ঠিক আছে, এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে ইংল্যান্ডের কোম্পানিগুলো, বেসরকারি কোম্পানিগুলো কিন্তু রেলপথ বিস্তারে অতটা উৎসাহ দেখাচ্ছিল না, যতই ডালহৌসি তাদেরকে রিকোয়েস্ট করুন না কেন। কিন্তু এবার এটা দেখে কিন্তু তখন লর্ড ডালহৌসি তিনি কিন্তু বেসরকারি, ইংল্যান্ডে যে বেসরকারি কোম্পানিগুলো, তাদেরকে আশ্বাস দিলেন যে যে তাদের লাভের ব্যাপারটা কিন্তু ব্রিটিশ সরকার, মানে ভারতবর্ষে ব্রিটিশ সরকার দেখবে, মানে লর্ড ডালহৌসি দেখবেন। ঠিক আছে, এবং ভারতবর্ষে তারা যদি রেলপথের বিস্তারে সহযোগিতা করে, তাহলে তাদের কিন্তু ক্ষতি হবে না, বরঞ্চ লাভই হবে। এবং সেক্ষেত্রে ডালহৌসি একটি সিস্টেমের ঘোষণা করলেন, সেটা হচ্ছে গ্যারেন্টি সিস্টেম বা গ্যারেন্টি প্রথা। ঠিক আছে, এবং তিনি বললেন যে যেসব কোম্পানিগুলো ভারতবর্ষে রেলপথ বিস্তার করবে, তাদেরকে কিন্তু 99 বছরের লিজ দেওয়া হবে, অর্থাৎ যে জমিতে ওরা রেলপথ বিস্তার করবে সেইগুলো 99 বছরের জন্য লিজ দেওয়া হবে। বোঝা গেল? আর বলা হলো যে এই বেসরকারি কোম্পানিগুলো যখন রেলপথ বিস্তার করবে, তাদেরকে 5% লাভের একটা কিন্তু নিশ্চয়তা ব্রিটিশ, মানে ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি দিলেন। অর্থাৎ রেলপথ বিস্তার করার পর যে লাভ হবে, তার 5% লাভ কিন্তু ওদের মধ্যেই ভাগ করা হবে, কোম্পানিগুলো নিয়ে নেবে। ঠিক আছে, 5%-এর যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু দেখা যাবে যে সেটা কিন্তু যে বেশি যে এটা লাভ হবে, সেটা কিন্তু বেসরকারি কোম্পানি এবং ভারতের ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে, সমান ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, আরেকটা বলা হলো যে গ্যারেন্টি সিস্টেম অনুযায়ী যে যদি কোনো কোম্পানিগুলোকে 5% লাভ যদি না দিতে পারে ব্রিটিশ সরকার, যদি সেটা কম হয়, লাভটা যদি 5%-এর কম হয়, সেক্ষেত্রে যে ঘাটতিটা থাকবে সেটা কিন্তু ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি করবেন কি না, তিনি ভারতের রাজস্ব খাত থেকে সেই টাকা কিন্তু মিটিয়ে দেবেন। ঠিক আছে, এটাই হচ্ছে গ্যারেন্টি ব্যবস্থা। ঠিক আছে, যাই হোক, এই গ্যারেন্টি ব্যবস্থা চালু হয়েছিল, এবং এই অনুযায়ী কিন্তু ভারত, মানে ব্রিটিশ, মানে ইংল্যান্ডের যে কোম্পানিগুলো, বেসরকারি কোম্পানিগুলো, তারা রাজি হলো, এবং তারা কিন্তু তাদের সময় থেকে কিন্তু রেলপথ বিস্তারিত হলো। 1853 থেকে কিন্তু বলা যেতে হবে 1869 খ্রিস্টাব্দের মধ্যে তারা কিন্তু মানে রেলপথ বিস্তার করলো, এবং বহু জায়গায় রেল লাইন পাতলো, এবং রেলপথ দ্রুত বিস্তারিত হতে থাকলো। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে একটু বিভিন্ন কারণের জন্য কিন্তু মানে এই গ্যারেন্টি সিস্টেম পরবর্তী গভর্নর জেনারেল যিনি এসেছিলেন, তিনি উঠিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। এর পেছনে কতগুলো কারণ ছিল, এবং সরকার কিন্তু তারপর নিজেরাই কিন্তু নিজের উদ্যোগে রেলপথ বিস্তার করেছিল। বোঝা গেল? যাই হোক, এই হচ্ছে রেলপথ বিস্তারের উদ্দেশ্যটা আমি বলে দিলাম, আর কিভাবে রেলপথ বিস্তার হয়েছিল সেটাও আমি বলে দিলাম। ঠিক আছে, এরপরে পরের পাতায় চলে যাও। আমি এই পাতায় কিন্তু 67 পাতায় এগুলো আমি সবই বলে দিয়েছি। কিছু কিছু হয়তো দেখবে মিলেও যাবে, আর কিছু কিছু জানবে, অনেক কিছুই জানবে, সেগুলো বইয়ের মধ্যে পাবে না, আমি বইয়ের বাইরে থেকে বললাম। যাই, 1800, দেখো এখানে লাস্ট লাইনে যেটা দিয়েছে, 1858 থেকে 1869 খ্রিস্টাব্দের মধ্যে 60 কোটি পাউন্ডের বেশি মূলধন ভারতের রেলপথ নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, এরপরের পাতায় দেখো 68 পাতা। উপনিবেশে আর্থিক উন্নয়নের ফলে ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষায় রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল। প্রচুর ব্রিটিশ পণ্য বন্দরগুলি থেকে দেশের ভিতরের বাজারগুলিতে রেলপথের সাহায্যে পৌঁছে দেওয়া হতো।
তার জন্য ভাড়া লাগতো খুবই কম। অথচ দেশের বিভিন্ন জায়গা থেকে রপ্তানির জন্য পণ্য বন্দরে আনতে হলে রেলে অনেক বেশি ভাড়া লাগতো। সেইভাবে কাঁচামাল পরিবহনের ক্ষেত্রেও রেল ভাড়ার কিন্তু বৈষম্য ছিল। ঠিক আছে। ভারতে রেলপথ নির্মাণের প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কিছুদিন পর্যন্ত কয়লাও ব্রিটেন থেকে নিয়ে আসা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলো কিন্তু ভারতীয়দের শেখানো হতো, কিন্তু উন্নত প্রযুক্তিগুলি প্রয়োগ করার জন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। সেক্ষেত্রে কিন্তু ভারতীয়দের সেটা কিন্তু শেখানো হয়নি। কেন? যাতে ভারতীয়রা যাতে এই উন্নত প্রযুক্তি শিখতে না পারে। ফলে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে উন্নত প্রযুক্তি শিক্ষা থেকে ভারতীয়দের সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল। তাছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হতো, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়েছিল। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কাটা পড়েছিল, ফলে পরিবেশ দূষিত হয়েছিল। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠী রেলপথ নির্মাণকে মেনে নিতে পারেননি, কারণ রেলপথ বসাতে গিয়ে তাদের জমি, জীবিকা ও সামাজিক মর্যাদাকে আঘাত করা হয়েছিল। ফলে ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের একটি কারণ ছিল রেলপথ নির্মাণ। তাহলে এবার দেখো একটা কথা বলি, রেলপথ নির্মাণের ফলাফল কী, এটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তাহলে সেখানে তোমাকে লিখতে হবে, এইভাবে লিখতে হবে যে এই কোথা থেকে লিখবে তোমরা, দেখো দেখো যে এই যে এখান থেকে লিখবে যে রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হতো। এখান থেকে একবারে ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের একটি কারণ ছিল রেলপথ নির্মাণ। এটা একটু ইলাবোরেটলি লিখতে হবে, 4 নম্বরে প্রশ্নে আসতে পারে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। প্রথমত দেখো, রেলপথ নির্মাণের জন্য যে জমি নেওয়া হয়েছিল সেই জমিগুলো কাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল? উপজাতি আদিবাসীদের কাছ থেকে। কারণ ইন্টেরিয়ার গ্রামগুলোতে রেলপথ বিস্তারিত হয়েছিল এবং সেখানে আদিবাসীদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল। ফলে আদিবাসীরা কিন্তু এর জন্য খুব ক্ষুব্ধ হয়েছিল। এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে যে রেলপথ বিস্তারের কাজে কারা কারা করতো না, ইংরেজ অফিসিয়াল যারা এবং ভারতীয় যারা কর্মচারী তারা, এরা যখন করতো, এরা ওই সেখানে ওখানকার যখন এই তারা কিন্তু ওই যেখানে রেলপথ বিস্তারিত হতো আদিবাসী অঞ্চলগুলোতে, সেখানকার গ্রামগুলিতে গিয়ে ওখানকার ওদের আদিবাসীদের কাছ থেকে জোর করে হাঁস, মুরগি ইত্যাদি কেড়ে নিয়ে আসতো। ঠিক আছে, খাবার দাবারের জন্য। এতে আদিবাসীরা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। 3 নম্বর হচ্ছে যে রেলপথ বিস্তারে কিন্তু দেখা যাবে উপজাতি মানুষদের কিন্তু বেশিরভাবে কিন্তু মজুর হিসেবে নিয়োগ করা হতো এবং তাদেরকে খুব ন্যূনতম মজুরি দেওয়া হতো এবং অত্যাচারও করা হতো। ফলে তারা কিন্তু এই জন্য খুব ক্ষুব্ধ হয়েছিল। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে রেলপথ বিস্তারের ফলে একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে কুফল, সেটা আমি বলছি, সেটা হচ্ছে যে রেল ব্যবস্থা যখন চালু হলো তখন ভারতীয়রা সবাই একসঙ্গে রেলে ভ্রমণ করতে যাচ্ছে। এবার তৎকালীন যুগে কিন্তু ভারতবর্ষে জাতিভেদ ব্যবস্থা প্রচণ্ড ছিল। ঠিক আছে। সেখানে তখন আমরা জানি যে ব্রাহ্মণরা আলাদাভাবে থাকতো। ঠিক আছে। তারপরে হচ্ছে শূদ্ররা, তারা আলাদাভাবে থাকতো, আর অন্যান্য জাতিদের মধ্যে একটা ভাগ ছিল। কিন্তু রেল ব্যবস্থায় যখন রেলপথ যখন চালু হলো তখন একই কামরায় ভারতীয়দের মানে ব্রাহ্মণরা, ক্ষত্রিয়, শূদ্ররা কিন্তু একই সঙ্গে যাতায়াত করতে হতো। ঠিক আছে। এতে কিন্তু ভারতবর্ষের বিশেষ করে ব্রাহ্মণ্য শ্রেণী তারা ক্ষুব্ধ হয়েছিল। তারা ভেবেছিল যে ব্রিটিশরা কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদের জাতিভেদ জাত মারার চেষ্টা করছে। ঠিক আছে। এই জন্য তারা ক্ষিপ্ত হয়েছিল। এছাড়াও বলতে পারো যে রেলপথ নির্মাণের ফলে রেলপথ নির্মাণে এগুলো হচ্ছে কুফল। আর যদি সুফলগুলো বলো তাহলে বলতে পারো যে আরেকটা কুফল হচ্ছে, সেটা হচ্ছে যে রেলপথ বিস্তারের ফলে ব্রিটিশ যে শিল্পজাত পণ্য আর কি একদম গ্রামীণ বাজারে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে। এর ফলে ভারতের দেশীয় শিল্পের আরও অবনতি হয়েছিল। ঠিক আছে। বিদেশি শিল্পের সঙ্গে আর এটে উঠতে পারেনি, এটাও একটা কারণ। আর যদি সুফল বলো সেটা হচ্ছে যে রেলপথ বিস্তারের ফলে কিন্তু ইংরেজরা অনেক সুবিধা পেয়েছিল। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তারা বিদ্রোহগুলো দমন করতে পেরেছিল, দ্রুত রেলপথের মাধ্যমে সৈন্য নিয়ে গিয়ে দমন করতে পেরেছিল। 3 নম্বর হচ্ছে যে 2 নম্বর সুফলের মধ্যে 2 নম্বর বলছি, সেটা হচ্ছে যে তারা দেখা যাবে যে রেলপথ বিস্তারের ফলে কি হলো না, শিল্পজাত পণ্যগুলো তারা ভারতের একদম গ্রামীণ বাজারে সম্প্রসারিত করতে পেরেছিল এবং তার ফলে ব্রিটিশদের খুবই লাভ হয়েছিল। ঠিক আছে। এবং এটা হচ্ছে ব্যাপার। আর 3 নম্বর হচ্ছে যে রেলপথ বিস্তারের ফলে কিন্তু দেখা গেল ভারতীয়রা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে দ্রুত যাতায়াত করতে পারতো। এর আগে কিন্তু এই সুবিধা ছিল না। এর আগে ছিল কি, ভারতীয়দের এক স্থান থেকে আরেক স্থানে যেতে গেলে হয় হেঁটে যেতে হতো, নয় ঘোড়ার গাড়িতে, নয় পালকিতে। ফলে মানুষ কিন্তু তখন যাতায়াত ব্যবস্থা খুব একটা করতেই পারতো না। ফলে ভারতীয়রা বলতে পারো এক একটি অঞ্চলই তারা আবদ্ধ থাকতো। ঠিক আছে।
এবং তাদের মধ্যে একটা সংকীর্ণ মানসিকতা গড়ে উঠেছিল, কারণ এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যেতে পারছে না। কিন্তু এখন কি হচ্ছে না, এখন রেলপথ বিস্তারের ফলে ভারতীয়রা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে পারছে। তার ফলে একটা এই যে মানুষ যখনই মানে অন্য পরিবেশে, অজানা পরিবেশে অন্য মানুষের সঙ্গে পরিচিত হতে পারছে, বিভিন্ন প্রদেশে গিয়ে যেতে পারছে, তাদের সঙ্গে পরিচিত হতে পারছে, ফলে মানুষের মধ্যে একটা একাত্মবোধ এবং তৈরি হলো। এইভাবে কিন্তু রেলপথ বিস্তার কিন্তু ভারতীয়দের মধ্যে একটা একাত্মবোধ তৈরি করেছিল, যা পরবর্তীকালে জাতীয়তাবোধে রূপান্তরিত হয়েছিল। বুঝতে পেরেছো? তো সুতরাং যাই হোক, রেলপথ বিস্তারের সুফল এবং আমি বলে দিলাম। এর পরের পাতা দেখো, রেলপথ নির্মাণ ঔপনিবেশিক সমাজের পক্ষে কতটা জরুরি তা নিয়ে নানা রকম মত ছিল। ভারতীয়দের মধ্যে অনেকেই মনে করতেন রেলপথের বদলে প্রশাসন যদি সেচ ব্যবস্থায় উন্নয়নে নজর দিত, তাতে সমাজের অনেক বেশি উপকার হতো। তাছাড়া ভারতের রাজস্ব থেকে রেলপথ নির্মাতা কোম্পানিগুলিকে সুদ দেওয়ার বিষয়টিও অনেকে সমালোচনা করেন। তাদের মতে এর ফলে দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছিল। তাই দেশীয় সমাজে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তাই বাস্তবে রেলপথ নির্মাণ ভারতের বাজারগুলোকে অনেক পরিমাণে একজোট করেছিল। পণ্য যাত্রী পরিবহন সহজতর হয়েছিল, সেই বিষয়ে সন্দেহ নেই। তাহলে এইখান থেকে একটা প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে যে রেলপথ নির্মাণ কি ঔপনিবেশিক সমাজের পক্ষে জরুরি ছিল? এটা দিতে পারে। আর এখানে তো বলে দিলাম রেলপথ নির্মাণের ফলাফল আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা দিতে পারে হচ্ছে রেলপথ নির্মাণের উদ্দেশ্য, এটাও আমি আলোচনা করে দিয়েছি। আর আরেকটা দিতে পারে কিভাবে রেলপথ নির্মাণ হলো, যে গ্যারেন্টি প্রথা, এগুলো আমি আলোচনা করলাম, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে? তাহলে আজকে এখানেই আমি রাখছি। পরের দিন আবার আমরা মানে নতুন বিষয় নিয়ে আবার হাজির হব, এবং সেখানে আমরা আরও নতুন কিছু নিয়ে আমরা বলতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আজকে এখানেই রাখছি, পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে।